এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। স্টেশনের ভূত পার্ট 2। স্টেশনে সেই রাতের অভিজ্ঞতার পর অরিন্দমের মানসিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। দিনে অফিসে সে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও রাতে ঘুমোতে গেলে সে শুনতে পায় সেই ঝনঝনের আওয়াজ এবং সেই ফাঁকা চোখগুলো। তরুণী তার দিকে হাত বাড়িয়ে বলে, আমাকে পৌঁছে দাও। অরিন্দম বুঝতে পারছিল যদি কিছু না করে তবে এই আতঙ্ক তাকে ছেড়ে দেবে না। সৌরভের সাহায্যে অরিন্দম খবরের কাগজে পুরনো আর্কাইভ খুঁজতে শুরু করে। খুঁজতে সে 1 সপ্তাহ খোঁজাখুঁজি করার পরে সে একটা খবরের কাগজ হাতে পায়, যেটায় ছিল 1999 সালের 17ই মে। সেখানে লেখা ছিল যে হাওড়া স্টেশনে একটি তরুণীর মর্মান্তিক মৃত্যু। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যায়নি, এবং মেয়েটির নাম ছিল নন্দিতা সেন। তার বয়স ছিল 22 বছর। সে প্রেমিকের সঙ্গে পালিয়েছিল। তার মৃত্যুটা এখন রহস্যময় হয়ে আছে। এই খবরটা শুনে অরিন্দমের বুকটা কেঁপে উঠল যে এটাই হলো সেই মেয়েটা যাকে সে হাওড়া স্টেশনে দেখেছিল রাত লাস্ট ট্রেনে। অরিন্দম ঠিক করলো সে নন্দিতা সেনের পরিবারকে খুঁজে বার করবে। তাই সে খবরের কাগজে ঠিকানাটা দেখে অনেক কষ্টে ঠিকানাটা জোগাড় করে সে নন্দিতার বাড়িতে গেল। নন্দিতার বাড়িটা খুঁজতে তার খুবই অসুবিধা হয়েছিল, কিন্তু সে খুবই কষ্ট সৃষ্ট করে নন্দিতার বাড়িতে গেল। গিয়ে সে নন্দিতার বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। টোকা দিতেই তার মা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে বুঝতে পারলো যে এটাই তার সেই শোকাহত মা। সে জিজ্ঞাসা করলো তার মাকে যে আমার মেয়ের আত্মা শুধু বললো সে নন্দিতা আমাকে জানতে চায়। বৃদ্ধা প্রথমে চুপ করে রইলেন, তারপর কান্নায় ভেঙে পড়ে বললেন যে আমার মেয়ের আত্মা শান্তি পায়নি বাবা। সে পালাতে চাচ্ছিল ঠিকই, কিন্তু সে ট্রেনে উঠে আমাকে ফোন করেছিল, বলেছিল সে আর পালাতে চাইছে না, কিন্তু নামার আগেই কেউ বলে দুর্ঘটনা, কিন্তু আমি তো জানি ওর মৃত্যুতে কিছু রহস্য আছে। অরিন্দম ওখানে অবাক হয়ে যায় যে তবে কি সত্যি তাহলে নন্দিতা দুর্ঘটনায় অন্যভাবে মারা গিয়েছিল। সে খোঁজ চালাতে গিয়ে সে জানতে পারে যে নন্দিতার প্রেমিকের নাম ছিল অজিত রায়। সেও নাকি সেই রাতে সেই ট্রেনেই ছিল, কিন্তু অজিতের সম্পর্কে সে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বা মিডিয়াও কোনো সংবাদ পায়নি। তারপরে সে নাকি হঠাৎ একদিন গায়েব হয়ে যায় অজিত। লোকজন ফিস করে বলতো অজিত নাকি নন্দিতাকে ঠকিয়েছিল, হয়তো সেই ঠেলে ফেলে দিয়েছিল নন্দিতাকে ট্রেন থেকে রেল লাইনের উপর। সেই রাতে অরিন্দম আবার স্টেশনে গেল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, বাদে টিম করছে। হঠাৎ সেই ঝনঝন শব্দ হলো আগের দিনের মতো। সাদা শাড়ি পরা মেয়েটির সামনে দাঁড়িয়ে, এবার তার চোখে অদ্ভুত এক আক্রোশ। সে বলল, তুমি জেনেছো তুমি অজিত কোথায় আছে এখন? অরিন্দমের বুক কেঁপে উঠল। ভূত যেন তার মনের ভেতর ঢুকে যাচ্ছে। সে যেন অরিন্দমের মনের কথা পড়ে ফেলেছে। পরের দিন সৌরভ অরিন্দমকে সতর্ক করলো, দেখ তুই যেদিকে এগোচ্ছিস খবর নিয়ে, ওখানে কিন্তু বিপদ আছে। আত্মারা তুই শুধু সাহায্য চায় না, অনেক সময় প্রতিশোধও যায়। তুই যদি ভুল পথে পা বাড়াস তোকেই কিন্তু টেনে নেবে। ওরকম জায়গায় না যাওয়াই ভালো। অরিন্দমের মধ্যে দ্বিধাবোধ হতে থাকলো। সে ভাবতে থাকলো যে সে যদি সাহায্য নাও করে নন্দিতাকে, তাহলে সে সমস্যায় পড়বে। আর যদি সাহায্য করে তো সমস্যা থেকে হয়তো কিছুটা মুক্তি পেতে পারে। তাই সে কোনোরকম সত্য প্রকাশ না করে চুপচাপ থাকলো। কিছুদিন পর হঠাৎই অরিন্দম খবর পেল শহরের বাইরে এক নির্জন গ্রামে নাকি অজিতকে দেখতে পেয়েছে। সে নাকি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। অজিতের মতো অনেকটা দেখতে একটা লোককে খুঁজে পেয়েছে তারা। সে নাকি রাতে চিৎকার করে বলে ওঠে যে নন্দিতা আমাকে ছেড়ে দাও। অরিন্দম বুঝলো
যে এই সেই অজিত এবং এর মাঝেই সেই সত্যটা লুকিয়ে আছে, যেটা এতদিন চুপচাপ ছিল। এর মধ্যে হয়তো সেই রহস্যের সমাধানটা লুকিয়ে আছে। এবং এখানেই অরিন্দম অনেক খোঁজ খবর নিয়ে পৌঁছে গেল সে হাওড়া থেকে 60 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সেই অজিতের বাড়ি। সেখানে ধান ক্ষেত, কাদামাটি, চারিদিকে ধুলো, ভগ্নদশা, কুঁড়ে ঘর। সেখানে গ্রামের লোকজন প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু এক বৃদ্ধা ফিসফিস করে বলল, অজিত এখানে আছে, কিন্তু ও মানুষ না, পাগল হয়ে গেছে। রাতে ঘর কাঁপিয়ে চিৎকার করে, নাম ধরে ডাকতে থাকে, নন্দিতা নন্দিতা, কেউ কাছে যায় না। অরিন্দমের বুক ধড়ফড় করে উঠল। শেষ পর্যন্ত কিনা একটা পাগলের সঙ্গে কথা বলতে হবে। তারপরে অরিন্দমকে গ্রামের লোকজন নিয়ে গেল একটা অন্ধকার কোণে ঘরে। সেখানে ভিতরে বসে আছে একটা হাত জিরজিরে রোগগ্রস্ত এক মানুষ, যে কিনা চোখ ফোলা, দাড়ি জটলা হয়ে আছে, খুবই নোংরা অবস্থায় আছে। এবারে অরিন্দম আসতে সে হঠাৎ হুঁশ পেল এবং চিৎকার করল, না, আমি চাইনি ওর মৃত্যু হোক। আমি শুধু চেয়েছিলাম ও যেন ভয় পায়, ও যেন আমাকে ছাড়া বাঁচতে না পারে। অরিন্দম চুপচাপ হয়ে যায়। অজিত কাঁপতে কাঁপতে বলল, আমি ওকে ধাক্কা দিইনি, আমি শুধু ওর হাত ধরে টানতে চেয়েছিলাম, কিন্তু সে নিজে থেকেই পিছলে পড়ে গেল। তারপর চাকা ওকে টেনে নিল। অজিত মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু তখন থেকে ও আমার কাছে আসে প্রতিদিন রাতে। আমার ঘুম নেই, শান্তি নেই, আমাকে বাঁচতে দেয় না সে ভালোভাবে। ঠিক তখনই হঠাৎ ঘর কেঁপে উঠল, বাতাস নিভে গেল, শীতলতা ছড়িয়ে পড়ল। দরজার বাইরে থেকে ঝনঝন শব্দ ভেসে এলো। ধীরে ধীরে ভেতরে ঢুকলো সাদা শাড়ি পরা সেই নন্দিতা। তার চোখ আর শূন্য নয়, একেবারে লাল জ্বলে উঠেছে, ঠোঁট কাঁপছে রাগে। অজিত, তুমি আমাকে প্রতারণা করেছিলে। আমার মৃত্যু দুর্ঘটনা নয়, তোমার বিশ্বাসঘাতকতার ফলাফল। অজিত কাঁপতে কাঁপতে অরিন্দমের পায়ে পড়ল, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাবে। অরিন্দম জমে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে আসছে, যেন শাসিতে কষ্ট হচ্ছে। নন্দিতার আত্মা অজিতের দিকে হাত বাড়িয়ে দিল। অজিত হঠাৎ চিৎকার করে উঠল, শরীরটা মাটির উপরে ভেসে উঠল, চোখ ফেটে রক্ত গড়িয়ে পড়ছেই। অরিন্দমেরও কিছু একটা করতে হবে ভেবেও অসহায়। তার মনে পড়ল নন্দিতার মায়ের কথা, আমার মেয়ের আত্মা এখনো শান্তি পায়নি। অরিন্দম চিৎকার করে বলল, নন্দিতা, তোমার মা এখনো তোমাকে খুঁজছে। তুমি যদি প্রতিশোধেই ডুবে থাকো, তবে তার আত্মাও ভাঙবে। শান্তি পাও, মুক্তি পাও। এক মুহূর্তে যেন নন্দিতার চোখ থমকে গেল, ঠোঁটে যন্ত্রণার ছাপ। অজিত তখনও কাঁপছে, চিৎকার করছে। হঠাৎ তার শরীর ভেঙে পড়ল মাটিতে, নিস্তব্ধ। নন্দিতার দেহ ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে তার চোখে ভেসে উঠল অদ্ভুত দুঃখ আর শান্তি, এবং বলে গেল, আমায় পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দম বাইরে এসে হাঁপাতে লাগলো। গ্রামের লোকজন ভয়ে কাছে আসছিল না। ঘরে ঢুকে অজিতের মৃতদেহ দেখে, মুখে জমে আছে ভয়ের ছাপ। অরিন্দম বুঝলো, নন্দিতার আত্মা অবশেষে প্রতিশোধ নিয়েছে, হয়তো এবার শান্তি পেয়েছে। কিন্তু তারপর থেকে অরিন্দম অনুভব করতে লাগে, রাতের নির্জনতায় এখনো যেন পাইলের ক্ষীণ শব্দ শোনা যায়। সে বুঝলো, কিছু আত্মা আছে যারা পুরোপুরি মুক্তি পায় না, তারা থেকে যায় মানুষের ভেতরে, মানুষের মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে। এখানে গল্পটি পার্ট 2 শেষ হলো, এবং পরের দিন পাওয়া যাবে পার্ট 3, যেখানে পাবেন অরিন্দমের জীবনের চূড়ান্ত প্রভাব, এই ভূতের ওপর আরও বিস্তারিত ঘটনা।